তিনি কি করে ১৫ বছর একটা গোটা জাতিকে ভৃত্যের মতো শাসন করতে পারলেন? যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকতো, এটা হতে পারতো না। এবং শেখ হাসিনা এই কোনো আসল কথা বলি, শেষ কথায়, শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন হিসেবে জারি করেছেন। তার এই ধর্মনিরপেক্ষতার আড়ালে বসে তার দলের লোকেরা এখানকার হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনো দিনও একটু দ্বিধা করেনি। আপনি দেখেন বাংলাদেশের যত শত্রু সম্পত্তি বলে হিন্দু সম্পত্তি গৃহীত হয়েছে, তার শতকরা কত ভাগ শেখ হাসিনার অনুসারীরা করেছে এবং কত ভাগ শেখ হাসিনার বিরোধীরা করেছে। তাহলে দেখতে পাবেন এই ব্যাপারে কোনো ভেদ নাই। এখানে শ্রেণী বৈষম্য সবচেয়ে বড়। নতুন যে ধনতান্ত্রিক সমাজ গড়ে তুলেছেন শেখ হাসিনা, আপনি সেটার কোনো কথা না বলে শুধু শেখ হাসিনা করবেন, এটা তো অলিগারকে গঠন করেছে, এটা তো গণতন্ত্র নয়। তাই আমি শেষ কথাই বলি, 1972 সংবিধানে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ কথাগুলি লিখলেন, আপনারা আমাকে বলুন দেখি 1971 মুক্তিযুদ্ধের সময় কোথাও এই চারটা শব্দ একসাথে উচ্চারিত হয়েছে কিনা, কিংবা তার আগে। গণতন্ত্র কথাটা তো সবাই মুখে বলি, আমরা ধর্তায় বলি, এবং গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল। দি লাস্ট সিটাডেল অফ দিস স্কাউন্ড্রেল ইজ ডেমোক্রেসি। এবং এরিস্টটল বলতেন ডেমোক্রেসি হচ্ছে সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সেই ডেমোক্রেসি শেখ হাসিনা চালিয়েছে। শেখ হাসিনা যেটা চালিয়েছে, এটা যদি ডেমোক্রেসি হয়, তাহলে পৃথিবীতে ডেমোক্রেসির কোনো দরকার নেই। অর্থাৎ একটা মানুষ যে মানুষকে প্রতারিত করা যে কত সহজ, এখানে বক্তৃতার মধ্যেও আমরা যারা উন্মাদনা সৃষ্টিকারী বক্তৃতা করে অভ্যস্ত, তারা কিন্তু এই কাজই করছি। কাজেই ডেমাগগদের কথায় আমাদের আর নড়া চলবে না, প্রত্যেকটা কথাকে বিচার করতে হবে। আমাদের এখানে নানা ভাষা, নানা বৈচিত্র্য তো আছেই, কিন্তু আমাদের সংবিধানে এগুলো স্বীকার করা হয়নি। কিন্তু এখানে যে নীতিটা অনুসরণ করেছে না লিখলেও, ভারতবর্ষে যেটাকে বলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এখানে যখন ইংরেজি রাজভাষা ছিল, তখন এটা কয়জনের মুখের ভাষা ছিল? ব্রিটিশ আমলে ইংরেজি রাজভাষা কোনো সংবিধানে লিখিত হয়নি, কারণ কোনো সংবিধানই ছিল না। ছিল কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1935 ইত্যাদি আপনারা সকলে জানেন। এর আগে নানা রকম অর্ডিন্যান্স দিয়ে, আদেশ দিয়ে, ডেসপাস দিয়ে দেশ চলেছে। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, অর্থাৎ দুই দেশ ভাগ করে গেল, তখন তাদের প্রশ্ন হলো কোথায় কোন রাজভাষা হবে। আমি রাজভাষা শব্দটা ব্যবহার করছি বাংলা ভাষা থেকে গিয়ে, এটার নাম হলো রাষ্ট্রভাষা। ভারতবর্ষে এটাকে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কি অনুবাদ আপনি করবেন? হয়তো বলবেন সরকারি ভাষা। পাকিস্তানে এটাকে বলছে স্টেট ল্যাঙ্গুয়েজ। মার্কিন দেশে এটা কিছু লেখাই হয়নি, কিন্তু সেখানে সকলেই জানে ইংরেজি রাষ্ট্রভাষা হয়েছে। এবং আপনি দেখেন যদি জাতিসংঘের ভাষা হিসেবে দেখেন, ঊনবিংশ শতাব্দীতে জাতিসংঘের 1 নম্বর ভাষা ছিল ফরাসি। 1920-এর পরে, অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে, ইংরেজিকে ফরাসির পাশাপাশি বসানো হয়। তারপর অন্যান্য ভাষা দাবি করা শুরু করেছে। পৃথিবীতে 5টি বা 6টি ভাষা জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে পর্যন্ত। 1973-এর দিকে আরবি দাবি করলো, আমরা এত তেলের দেশ, এতগুলি তেল পেয়েছি, আমাদের ভাষাকেও স্বীকৃতি দিতে হবে, কারণ পয়সা দিতে হবে। জাতিসংঘের ভাষা হলে সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশেও মাঝে মাঝে এরকম উচ্চাভিলাষের আভাস আমরা পাই, বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা করতে হবে। কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য তো বাংলাদেশের থাকলেও না, এটা অন্য জায়গায় পাচার করবো আমরা, জাতিসংঘে পাচার করবো না। এটা দুবাই এবং সিঙ্গাপুর পর্যন্ত যাবে। তো বাংলা জাতিসংঘের রাষ্ট্রভাষা হওয়ার আগে বাংলা তো দেশের ভাষা হতে হবে। আমি দিদিকে বলছি, বাংলা রাজভাষা হয়ে চাকমাদের প্রতি অত্যাচার হয়েছে, সেটা তো নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশেও রাজভাষা হয়নি।